আপনারা আমাকে মহারাজা শ্রীশচন্দ্র নন্দী সম্বন্ধে কিছু বলবার জন্য অনুরোধ করেছেন। সেই জন্য আজকের এই আসরে মহারাজা শ্রীশচন্দ্র সম্পর্কে আপনাদের আমি যতদূর জানি সেটা আপনাদের জানাচ্ছি। শ্রীশচন্দ্র নন্দী তার পিতার তৃতীয় পুত্র। ওরা 5 ভাই বোন, 4 বোন আর 3 ভাই। তার মধ্যে উনি সবচেয়ে কনিষ্ঠ, এবং কনিষ্ঠ পুত্র হবার জন্যে তার উপরে লোকজনের দৃষ্টিটা খুব কমই ছিল, যার ফলে উনি একটু ঘরমুখ হয়ে গেছে, এবং শরীরও তার ভালো ছিল না, ম্যালেরিয়াতে ভুগতেন। এবং তারপরে এইসব কারণেই তার লেখাপড়ার দিকে নজরটা খুব বেশি গেল, এবং তিনি লেখাপড়ায় খুব ভালো ছিলেন। তার 2 বড় ভাই তারা ঘোড়ায় চড়তেন, খেলাধুলো করতেন, দাপাদাপি করতেন, কিন্তু সেখানে শ্রীশচন্দ্র ঘরে বইপত্র নিয়ে বেশি সময় কাটাতেন। মহারাজা শ্রীশচন্দ্রের জন্মের তারিখ হচ্ছে 12ই অক্টোবর 1897। তিনি লেখাপড়ায় ভালো ছিলেন, এবং তার স্কুলিং হলো কৃষ্ণনাথ কলেজ স্কুলে। তিনি একেবারে সেই ইনফ্যান্ট ক্লাস থেকে পাস করা পর্যন্ত, তখনকার দিনে বোধ হয় ছিল এন্ট্রেন্সটা কী বলতো, এবং সেখান থেকে পাস করে উনি বহরমপুর কলেজ থেকে বিএ পাস করেন। ওর কিন্তু ইংরেজিতে অনার্স নিয়ে উনি পড়েছিলেন, কিন্তু পরীক্ষা দেননি, উনি ডিস্টিংশনে পাস করেছিলেন। তারপরে উনি কলকাতায় এসে ইতিহাসে এমএ পড়েন, এবং সেখান থেকে উনি এমএ পাস করেন 1919 সালে, এবং উনি আমাদের বাড়ির প্রথম এমএ পাস ছাত্র। এডুকেশনের পরে ওর ইজিপ্টের প্রতি খুব নজর চলে যায়, এবং তিনি ইজিপ্টোলজির ওপরে গবেষণা আরম্ভ করেন। রমেশচন্দ্র মজুমদার ওকে সাহায্য করতেন। কিন্তু একদিন তার পিতা মহারাজা মহেন্দ্রচন্দ্র বললেন যে লেখাপড়া অনেক করেছো, এবার একটু দেশ সেবা করো, বলে ওকে বললে যে আর পড়াশোনা করতে হবে না, তুমি কাউন্সিলর দাঁড়াও। কাজেই উনি তখন লেখাপড়া ছেড়ে, লেখাপড়ার পরে তিনি বহরমপুরের কাউন্সিলর দাঁড়ালেন, এবং বহরমপুরের কিছুদিন পরে উনি বহরমপুরের কাউন্সিলের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হলেন, এবং আজ পর্যন্ত উনি সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান। এবং বহরমপুর কাউন্সিলের প্রথম চেয়ারম্যান হন বৈকুণ্ঠনাথ সেন, তারপরে আবার ঠাকুরদাদা মহারাজা মহেন্দ্রচন্দ্র নন্দী, তারপরে বৈকুণ্ঠবাবুর বড় ছেলে ননীবাবু, তার ডাকনাম ছিল রমণীমোহন সেন, এবং তারপরে আমার বাবা শ্রীশচন্দ্র নন্দী, তিনি বহরমপুরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হন। এবং এই চেয়ারম্যান থাকা অবস্থাতেই 1924 সালে কাউন্সিলের ইলেকশনে উনি তৎকালীন কংগ্রেসের যে বহরমপুরের প্রেসিডেন্ট, তাকে হারিয়ে উনি কাউন্সিলর হন, এবং 1924 সাল থেকে আমৃত্যু তিনি কাউন্সিলে, এবং পরবর্তীকালে যখন কাউন্সিলটা অ্যাসেম্বলি হলো তখন তিনি সেই অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, এবং মৃত্যুর দিন পর্যন্ত তিনি কখনোই ওই লেজিসলেটিভের কাউন্সিল এবং অ্যাসেম্বলির বাইরে থাকেননি। 12ই নভেম্বর 1929 সালে মহারাজা মহেন্দ্রচন্দ্র গত হলেন, এবং তখন সমস্ত স্টেট এবং সংসারের ভার ওর ওপর পড়ল। মহারাজা মহেন্দ্রচন্দ্র স্টেটকে প্রায় 4.5 কোটি টাকার মতন ঋণগ্রস্ত করে গেছিলেন। কাজে মহারাজার প্রথম কাজ হলো সেই ঋণ শোধ করা, এবং এটা আনন্দের কথা যে তার জীবদ্দশাতে তিনি সেই ঋণ প্রায় সবই শোধ করতে পেরেছিলেন।
এবং তার জন্য তাকে তার যে কয়লার ব্যবসাটা ছিল সেটাকে জলাঞ্জলি দিতে হলো, সেইটা ইলেন্ডার্সকে বিক্রি করতে হলো যাতে করে সেই ঋণ তিনি শোধ করতে পারেন। 1935 সালে মহারাজা প্রথম ফজলুল হক গভর্নমেন্টের ইরিগেশন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। স্যার জন অ্যান্ডারসন তখন গভর্নর। বলা ভালো তখন পুরো বাংলা, ছোট বাংলা নয়। এবং সেইখানে তার উনি ইরিগেশন অ্যান্ড ওয়ার্কসের ভারপ্রাপ্ত মন্ত্রী হলেন। এবং মন্ত্রী হওয়ার পর উনি দেখলেন যে বাংলাদেশের কোনো ম্যাপ নেই, কোনো কন্ট্যুর ম্যাপ নেই। কন্ট্যুর ম্যাপ হচ্ছে যে দেশের কোনটা জায়গায় উঁচু বা নিচু সেইগুলো স্থির করে কন্ট্যুর ম্যাপে। এবং সেটা যদি না স্থির হয় তাহলে এই যে ঝড় ঝঞ্ঝা বা প্লাবন হচ্ছে, নদীর জল বাড়ছে কমছে, এগুলোর কোনো হিসেব পাওয়া যায় না। কারণ নদীর জল বেড়ে গেলে কোন দিকে যাবে সেটা জানা দরকার, এবং এইসবের জন্যই কন্ট্যুর ম্যাপ দরকার। এবং সেই কন্ট্যুর ম্যাপ করবার জন্যে বিদেশ থেকে বিশেষজ্ঞকে নিয়ে আসা হয়। এবং আমাদের দেশে বিশেষজ্ঞ মিলে বাংলার, পুরো বাংলার, শুধু পশ্চিমবাংলা নয়, সমগ্র বাংলার প্রথম কন্ট্যুর ম্যাপ তিনি তখন রচনা করেন। এবং সেই ম্যাপ বোধহয় আজও আছে। এই সময় তার তখন একটা প্রধান চিন্তা হলো যে যে প্রতি বছর যে বন্যা হচ্ছে এইটাকে কি করে আটকানো যায়। এবং সেই জন্য তিনি নানান রকম বই পড়তে আরম্ভ করেন। এবং বই পড়তে পড়তে তিনি টেনেসি ভ্যালি অথরিটি একটা বই বেরোলো, সেই বইটা তিনি পড়লেন। এবং বইটা পড়ে তিনি খুব ইমপ্রেসড হলেন। এবং তার মনে হলো যে এইভাবে আমাদের দেশেও বন্যাকে আটকানো যায়। এবং সেই কথা তার মনে হওয়াতে তিনি মোটামুটি একটা পরিকল্পনা তিনি করলেন। এবং প্রথমে তিনি আমাদের মেঘনাথ শাহ মশাইকে ডেকে পাঠালেন এবং তার সঙ্গে আলোচনা করলেন। মেঘনাথ শাহ এটাতে খুবই উৎসাহিত হয়ে উঠলেন। তারপরে প্রশান্তচন্দ্র মহলানবিশকেও ডাকা হলো এবং তিনজনাই মিলে স্থির করলেন যে এই পরিকল্পনাটা যদি ঠিক মতন চালু হয় তাহলে বাংলায় বন্যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হতে পারে। তখন তারা ইঞ্জিনিয়ারদের ডেকে তখন বললেন যে এইভাবে একটা নকশা করা হোক। এবং ইঞ্জিনিয়াররা নকশা করলেন যে তখন তার নাম হয়েছিল দামোদর ভ্যালি ইরিগেশন স্কিম। এবং সেই অনুসারে ওই বিদেশ থেকেও ইঞ্জিনিয়ার এলো, দেশেও ইঞ্জিনিয়ার এলো, আমেরিকান ইঞ্জিনিয়ার এসেছিল যারা টেনেসি ভ্যালিতে কাজ করেছিল। এবং সেই মতো তারা একটা স্কিম করলো যে একটি বড় ড্যাম এবং তার পেছনে 38টি ছোট ড্যাম সম্পূর্ণভাবে এই অঞ্চলের বন্যাকে আটকাতে পারবে। প্রথম কাজ যখন শুরু হলো খাল তৈরি করবার, তখনই তৎকালীন বিপক্ষ দল অর্থাৎ কংগ্রেস, তারা এটার ভীষণভাবে বিরোধিতা করতে লাগলেন। এবং সেই কালো পতাকা দিয়ে এমন হইচি আরম্ভ করলেন যে তখন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এখন যা বলা হয়, ফজলুল হক সাহেব ভয় পেয়ে গেলেন যে এতে তাদের ভোট কমে যাবে। এবং তখন সেই পরিকল্পনাটিকে বাষ্পবন্দি করে রেখে দেওয়া হলো। পরবর্তীকালে যখন স্বাধীন ভারত এবং ভূপতি মজুমদার মশাই যখন ইরিগেশন মন্ত্রী হয়েছেন, এটা আবার ভূপতি মজুমদারের কাছেই এই ঘটনাটা শোনা, তখন উনিও ভাবছেন ওই একই কথা যে কী করে বন্যা নিয়ন্ত্রণ করা যায়। তখন তাদের ওর অফিসের একজন কেরানি বলল যে স্যার, একটা পরিকল্পনা ফাইল বন্ধ হয়ে দীর্ঘদিন পড়ে আছে, আপনি যদি সেটা দেখেন। উনি আমাকে বললেন, আমি 3 দিন ধরে বাড়িতে বসে ফাইল নিয়ে গিয়ে এই ফাইলটি পড়ে আমি অবাক হয়ে গেলাম যে এমন সুন্দর ফাইল, সমস্ত ব্যবস্থা করা আছে,
শুধু কাজ করবার আস্থা, মানে পরিকল্পনাটা সম্পূর্ণ হয়। এবং তিনি তখন ওই ফাইলটা নিয়ে গিয়ে বিধানবাবুকে দিলেন। বিধানবাবু পরে আর কোনো কথা না বলে ফাইল বগলে করে সোজা দিল্লিতে গিয়ে হাজির হলেন জওয়াহরলাল নেহরুর কাছে। এবং যার পরবর্তী ফল হচ্ছে যে দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি হলো। কিন্তু তারপরে মুশকিল হয়ে গেল যে দুটো চারটে ওই সাবসিকুয়েন্ট ড্যামস বলে, সেইটা হওয়ার পরে তখন রাজনীতির গোলমাল আরম্ভ হলো। এবং যে 38টা ড্যাম তৈরি হওয়ার কথা ছিল তার জায়গায় 5টা 6টার বেশি ড্যাম তৈরি করা গেল না। এটা মহারাজা শরীশচন্দ্রের একটা খুব বড় কীর্তি বলে আমরা মনে করি। তার কারণ হচ্ছে যে ওর পরিকল্পনা যদি সার্থকভাবে করা হতো তাহলে অন্তত বাংলায় এই বন্যার ব্যাপারটা কখনো আর হতো না। এই সময় তিনি একটি বই লেখেন বেঙ্গল রিভার্স বলে, এবং সেই বইটি খুব সুন্দর। এবং বইটিতে এই বাংলাদেশের নদীর সম্বন্ধে বহু খবর আছে। এবং তাতে উনি এক জায়গায় লিখেছেন যে নদীরা রাজনীতি করে না, কাজেই নদীতে যখন জল বাড়ে তখন সে কোন পার্টির জায়গা বন্যা করবে সেটা সে ভাবে না। আর কাজেই বন্যাটা সর্বত্রই হয়। কাজেই যদি আমরা এই দেশের কথা এবং ভাগাভাগি দেশের যে অবস্থা হয়েছে এইটা না ভেবে একসঙ্গে একটা বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা করা যায় তাহলে সেটা করা সম্ভব। এই পর্যন্ত হচ্ছে তার সরকারি কীর্তি। উনি 1941 সালে রিজাইন করলেন মিনিস্ট্রি থেকে এবং আর কখনো পরবর্তীকালে কোনো মিনিস্ট্রিতে জয়েন করেননি। ব্যারেজটা করেছিলেন। আর তিস্তা ব্যারেজের শুধু ব্যারেজ নয়, তার সঙ্গে ওই ব্রিজের পরিকল্পনাটাও করেছিলেন। এবং সেই ব্রিজের বোধহয় এই কিছুদিন আগেই বললেন সেই ব্রিজটা ভাঙা পড়েছে। যে কতটা উঁচু করলে তিস্তার জল কতটা বাড়ে সেটা ওদের খেয়াল ছিল না। কাজেই তিস্তা ব্যারেজের পর তিস্তা ব্রিজটা ততখানি উঁচু করে করা হয়েছিল। এছাড়া বিদ্যা শিক্ষা বা স্থানের ব্যাপারে তো উনি সর্বদাই অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন। এবং বহরমপুর শহরের প্রায় সমস্ত বিদ্যা প্রতিষ্ঠানেরই উনি পরিচালক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন আমৃত্যু। এবং সেই সময় ওর চিন্তা হলো যে কলকাতায় যেটা আমাদের প্রথম বসত বাড়ি, এটা তো আমাদের বসত বাড়ি ছিল না, এটা তো কাশিমবাজার রাজ এস্টেটের বাড়ি ছিল। এবং আমরা তো কাশিমবাজার রাজ এস্টেটে এসেছি ভাগ্নে হিসেবে। অর্থাৎ রাজা কৃষ্ণনাথের যখন মৃত্যু হলো মহারানী স্বর্ণময়ী রানী হলেন। এবং মহারানী স্বর্ণময়ী রানী হওয়ার পর কৃষ্ণনাথের একমাত্র জীবিত ভাগিনী হিসেবে মহারাজা বরেন্দ্রচন্দ্র এস্টেট পেলেন। কাজে মহারাজা বরেন্দ্রচন্দ্রের একটি বাড়ি ছিল কলকাতায়, এটি হচ্ছে আপনারা যেখানে বৌদ্ধ কলেজ করেছেন সেই বাড়িতে ছিল। এবং সেই বাড়িতেই এই কলেজ আরম্ভ হলো। মহারাজা শরীশচন্দ্র সেই বাড়িটিকে কলেজ করার জন্য দিলেন, বরেন্দ্রচন্দ্র কলেজ। এবং মহারাজা শরীশচন্দ্র মারা যান 1952 সালে। এবং সেই বাড়িটিকে আপনাদের ইন্টারেস্টের জন্য বলছি, এই বাড়িটিকে আমি যখন পরিচালনা সমিতির সভাপতি হওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। এবং মহারাজা শরীশচন্দ্রের মৃত্যুর সময় তখন প্রিন্সিপাল ছিলেন ডক্টর যোগীশচন্দ্র সিনহা। আমার যোগীশচন্দ্র সিনহা প্রেসিডেন্সি কলেজে আমার মাস্টারমশাই ছিলেন। কাজেই উনি আমাকে বললেন যে দেখো বাবা, আমাকে বাবা বলে ডাকতেন, আমাকে বলতেন যে দেখো বাবা, আমার এই কাজটা ভালো লাগছে না, আর তোমার বাবা অসুস্থ ছিল বলে আমি কিছু বলিনি, আর তুমি আমাকে যত তাড়াতাড়ি পারো ছেড়ে দাও। আমি বললাম ছেড়ে দেওয়ার আগে আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব।
করে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের এই কলেজটাকে যদি বড় কলেজ করতে হয়, কারণ এই উত্তর কলকাতাতে কোনো বড় কলেজ নাই, তাহলে কি করতে হবে? উনি বললেন যে ওই উত্তর কলকাতায় বড় কলেজ করতে হলে তো বাবা এই বাড়িটায় চলবে না, এটা তো বাড়িটা তো বসত বাড়ি, আর তাও প্রায় 100 বছরের পুরনো, আর পেছনে একটা বড় পুকুর ছিল, সেটা প্রায় তখন বুঝে গিয়ে ডোবা হয়ে গিয়েছে। কাজেই তোমাকে এই বাড়ি ভেঙে নতুন বাড়ি করতে হবে। সেটা তো আমি করতে পারবো না, নতুন যে প্রিন্সিপাল আসবে তাকে তুমি করবে। এখন ওর সঙ্গে আলোচনা করে উনি রিটায়ার করলেন এবং অনিলচন্দ্র বন্দ্যোপাধ্যায় তখন প্রিন্সিপাল হলেন। তার সঙ্গে আলোচনা করে এবং একজন খুব ভালো ইঞ্জিনিয়ার পেয়েছিলাম, তিনিও শিক্ষিত ইঞ্জিনিয়ার আর কি, গুলিঠোলা ইঞ্জিনিয়ার নয়। তাদের সঙ্গে করে কথা হলো যে কলেজ বন্ধ করা যাবে না, ভালো করে কলেজ চলতে হবে। তখন প্রথমে ওই পেছনের যে পুকুরটা ছিল সেইটাতে পিলার করে পেছনের হলটা হলো, এবং তারপরে সেখানে তখন ক্লাসগুলোকে ট্রান্সফার করা হলো, এবং তারপরে সামনে তারপর ব্যাপারটা তৈরি করা হলো। তখন কিন্তু সামনে গলিটা ছিল, কিন্তু রাস্তা চওড়া হওয়ার জন্য গলিটা ভেঙে গেল, ভেঙে যাওয়াতে কলেজটা বড় রাস্তার মুখে চলে গেল। এইসবের পরে যখন আমাদের ইউনিভার্সিটিতে নতুন নতুন আইন হচ্ছে, তখন তারা একটা আইন করলেন যে কোনো কলেজে 2,500-এর বেশি ছাত্র রাখা যাবে না। তখন আমরা মুশকিলে পড়ে গেলাম, কারণ আমাদের তখন বোধহয় 2টো ডিপার্টমেন্টই খুলে গেছে। তখন গার্লস কলেজটা সকালে হচ্ছে, কমার্স কলেজটা বিকেলে হচ্ছে। তখন আমরা দেখলাম যে আশুতোষ কলেজে ওরা 3টে কলেজ করলেন 3 নামে। তখন আমরা সেটা দেখে বললাম যে তাহলে আমরা ওই রকমই করতে পারি। আমরা তখন মনীন্দ্র কলেজকে মেইন কলেজে রেখে সকালে মেয়েদের কলেজকে মহারানী কাশেশ্বরী কলেজ করা হলো, আর সন্ধ্যেবেলায় মহারাজা শ্রীশচন্দ্র কলেজ কমার্স কলেজটাকে করা হলো। এইভাবে ওইটা বোধহয় 1965 সময় 65 থেকে কলেজ চালু হয়েছে। এরপরে আমি 72 সালে ছেড়ে দিলাম, কারণ 52 সাল থেকে আমি ছিলাম, 20 বছর ছিলাম, কাজে সেটা ছেড়ে দিলাম। মহারাজা শ্রীশচন্দ্রের কথায় ফিরে যাই, যে মহারাজা শ্রীশচন্দ্রের প্রধান গুণ ছিল, মহারাজা শ্রীশচন্দ্রের জীবনের একটা দিকই খালি আমরা আলোচনা করলাম, কিন্তু তিনি নানান দিকের লোক ছিলেন। একটা করে বলা যায় যে তার এই শিল্প, গান বাজনা, এইসবের দিকে তার ভীষণ একটা নজর ছিল, এবং যে বেঙ্গল মিউজিক কনফারেন্স হতো তাতে প্রায় সবসময় তিনি তার মধ্যে সংযুক্ত হতেন, এবং প্রায়ই প্রেসিডেন্ট হিসেবে যে কমিটি হতো তার প্রেসিডেন্ট হয়েছেন। এবং অল বেঙ্গল মিউজিক কনফারেন্স যখন হয়েছে বছরের পর বছর, তখন সেটা তার পেট্রোনেজে সেটা ঘটনা ঘটেছে। এবং এক বছর এইখানে সদারঙ্গ মিউজিক কনফারেন্স হয়েছিল আমাদের এই বাড়িতেই ঘরে, সেটাও ওর ইচ্ছাতেই সেটা হয়েছিল। কাজেই এবং তিনি নিজে এক অদ্ভুত মিউজিশিয়ান ছিলেন, এবং আমাকে একজনা বললো যে দুঃখের বিষয় যে তার এই গুণগুলো বাইরের লোকেরা কখনো জানতে পারেনি। যেমন তিনি খুব ভালো বেহালা বাজাতে পারতেন, এবং যে কোনো তারের যন্ত্র তিনি কিছুক্ষণ হাতে নাড়াচাড়া করেই সেটা বাজাতে পারতেন। আমার নিজের চোখে দেখা আছে যে প্রথম আমাদের একজন দাদা, তিনি একটা হাওয়াইয়ান গিটার নিয়ে এলেন। সে জিজ্ঞেস করলেন এটা কেমন করে বাজায় রে, তা সে হাতে উনি দেখিয়ে দিলেন যেটা এইভাবে বাজায়, সেই হাতে একটা কি নিয়ে। তো উনি কিছুক্ষণ টুংটাং করতে করতে হঠাৎ সেটার মধ্যে একটা সুর তুলে ফেললেন, বলে এটা তো খুব খুব কঠিন নয়। আর পিয়ানো, অর্গান,
খুব সুন্দর বাজাতে পারতেন। এবং আমার ছোটোবেলাকার স্মৃতি হচ্ছে, আমার বইতেও লিখেছি যে আমার দিদিকে এবং আমার দিদির আমাদের পিসতুতো দিদি দিদি আর তারা দুজনে একসঙ্গে থাকতেন, একই প্রায় বয়স। তাদেরকে বাবা নিজে হাতে গান শিখিয়েছেন এবং রবীন্দ্রনাথের গান শিখিয়েছেন। এবং সে কিছু কিছু আবার এখনও মনে আছে যে দেওঘরের ঘরে যখন উনি গান শেখাচ্ছেন, ওখানে তো ইলেকট্রিসিটি ছিল না, এই হারিকেনের আলোতে তুমি যে সুরের আগুন ছড়িয়ে দিয়েছ সবখানে, সেই গান আমার এখনও মনে আছে। কাজেই গান গাইতে পারতেন তো বটেই। আর আমাদের একবার রাঁচিতে একটা নাটক হয়েছিল, উনি তার গান নিজেই লিখলেন এবং নিজেই সুর দিলেন এবং সেই গানে সুর দিয়ে আমাদেরকে গাওয়া করালেন। আমরা কোরাসে সেই গান রাঁচিতে আমাদের নাটক আরম্ভ হওয়ার আগে করলাম। কাজেই গান বাজনার প্রচণ্ড শখ ছিল এবং তার বন্ধুবান্ধবদের এখানে তারা আসতেন বাবার জন্মদিনে, এই পুজোর পরে, বা হয়তো 12ই অক্টোবর জন্মদিন, সেটা প্রায় পুজোর মধ্যে পড়ে যেত। কাজেই পুজোর পরে একদিন বাবার জন্মদিন অনুষ্ঠিত হতো এখানে, এবং সেখানে আমি দেখেছি ছোটোবেলাতে কাজী নজরুল ইসলাম আসতেন, তাকে দেখেছি। হরেন চট্টোপাধ্যায় আসতেন, কৃষ্ণার বাবা। ধীরেন দাসকে দেখেছি, কারণ ধীরেন দাসকে তখন চিনতাম, রেডিও উনি খুব গান টান করতেন সেই সূত্রে। কাজেই সেই সময় গান বাজনার চর্চা এবং গান বাজনার পৃষ্ঠপোষকতায় তখন বোধ হয় মহারাজা শ্রীশচন্দ্রের থেকে বেশি কেউ তখন করেনি। খেলাধুলোতে উনি তো বহু ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। এরিয়ান ক্লাবের তো প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন, এবং তারপরে মোহনবাগান ক্লাবেরও প্রেসিডেন্ট হয়েছিলেন অল্প সময়ের জন্যে। এবং ওর একটি পছন্দসই খেলা ছিল ফুটবল, ক্রিকেট, এবং সেই জন্যে ইনি স্থির করলেন যে ছোটো ছেলেরা যদি ছোটো বয়স থেকে ফুটবল কম্পিটিশন না খেলে তাহলে তারা বড় ফুটবলার হতে পারবে না। কাজে এখানে আমাদের এই মাঠে ওর ইচ্ছায় আমরা অর্গানাইজ করেছিলাম 4 ফুট 10 ইঞ্চি আর 14 বছর বয়সের খেলোয়াড়দের মধ্যে, এবং চুরি গোস্বামী সব এখানে খেলে গেছে। এবং চুরির বইয়েতে আছে যে কাশিমবাজারের এই কম্পিটিশনটা ছিল ছোটো ছেলেদের আইএফএ। কাজেই সেখানে ওর প্রচণ্ড উৎসাহ, এবং যে কোনো খেলাধুলোর ব্যাপারে ওর চমৎকার অপূর্ব উৎসাহ ছিল। ওর মৃত্যুর পরে এখান থেকে হরেন মুখার্জি, তখন ডক্টর হরেন মুখার্জি গভর্নর ছিলেন, উনি বাবার সঙ্গে দেখা করি এখান থেকে ফিরে মেডিকেল কলেজের একটা অনুষ্ঠানে উনি বক্তৃতা করতে গিয়েছিলেন, এবং বক্তৃতা করতে গিয়ে উনি বলেছিলেন, আমি এইমাত্র এলাম, একজন লোকের অভাব হবে যে শুধু অ্যাডমিনিস্ট্রেশন নয়, কালচার এবং স্পোর্টস এবং সমস্ত দিকে এরকম একটা চৌকুশ ভর্তি আর জন্মাবে বলে আমার মনে হয় না। আমি মহারাজা শ্রীশচন্দ্র নন্দীর কথা বলছি। নমস্কার।